এবারের যুক্তরাষ্ট্র সফর ঘিরে তো বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে এবং নির্দিষ্ট 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই কেন বাছাই করা হলো সেটিও একটি প্রশ্ন। তবে সব আলোচনা ছাপিয়ে এবার আমরা দেখছি যে রাজনীতিবিদদের হেনস্থা করার ঘটনায় নানামুখী আলোচনা চলছে। বিষয়টিকে কিভাবে দেখছেন জোনাস সাকি? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। এটা তো একটা নিয়মিত সফর। সাধারণ পরিষদের অধিবেশনে তো বিভিন্ন দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা, সরকার প্রধানরা যোগ দেন, প্রধান উপদেষ্টাও যোগ দিয়েছেন, সাথে রাজনৈতিক দলগুলোকে তারা সঙ্গে নিয়েছেন। যেটা আসলে প্রথম বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক দল বাছাই কিংবা এটাকে আরও প্রতিনিধিত্বমূলক করা, সেটা নিয়ে আলোচনা আছে। সেই বিষয়ে আমি আর খুব বিস্তারিত না যাই। মানে সরকারের একটা এই ধরনের শ্রেণী বিভাজন সেটা কাজ করে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অপরাপর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা আছে। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা মানে আমাদের কাছে মনে হয়েছে যে এই সরকার যেহেতু আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সমর্থনেই গড়ে উঠেছে, কাজেই সরকারের নিজস্ব যেহেতু কোনো দল নেই, তারা তাদের যে আন্দোলন এবং সমর্থনকারী এই জায়গাটাকে উপস্থিত করতে চেয়েছেন। বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, আত্মত্যাগ হয়েছে অসংখ্য, এবং তার উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। সেইটার একটা প্রতিনিধিত্বমূলক জায়গা নেওয়ার জন্যই সরকার এবং সরকারের সাথে যারা সমর্থনকারী দলগুলো তাদেরকে নিয়ে তারা যেতে চেয়েছেন। কিন্তু সেইখানেই আবার ওই প্রসঙ্গটা বলি যে আরো প্রতিনিধিত্বমূলক হতে পারত। সেখানে আন্তর্জাতিক কূটনীতির কোনো অংশ দেখছেন কিনা? আন্তর্জাতিক কূটনীতির অংশ আসলে মানে সেটা তো আসলে খুব যুক্তরাষ্ট্রে গিয়েই করতে হয় সবসময়, তা না। মানে নানাভাবেই সেটা তো চলছেই। মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানের পরে বিচার, সংস্কার, নির্বাচন আমাদের গণতান্ত্রিক উত্তরণের প্রধান বিষয়গুলো হিসেবে সামনে এসছে, এবং সেইটা যাতে যথার্থভাবে সম্পন্ন হয়, সরকার এ বিষয়ে যে পথরেখা তৈরি করেছে সেটা যাতে সফল হয়, সেই দিকটা সরকারের অগ্রাধিকার থাকা উচিত, রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকার থাকা উচিত। সেটা সম্মিলিতভাবে যদি আন্তর্জাতিক ফোরামে উচ্চারিত হয় তাহলে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জনগণের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা অত্যন্ত দৃঢ় হয় এবং তারা একটা রোড ম্যাপ কিংবা একটা পথরেখা যদি খুব স্পষ্টভাবে সবাই ধারণ করেন, সেই ক্ষেত্রে অন্য ধরনের সম্ভাবনাগুলো যেগুলো নানাভাবেই আলোচিত হয়, নির্বাচন নিয়ে সংশয়, সময় মতো হবে কিনা, পরিস্থিতি থাকবে কিনা, সেই জায়গাগুলো অনেকাংশেই যাকে বলে নানাভাবেই দূরীভূত হয়ে যায়। আর পাশাপাশি একটা জায়গা তো আছেই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিচার, সংস্কার, নির্বাচন নিয়ে একটা ঐকমত্য আছে, আবার কতগুলো বিষয়ে এখনো অনৈক্য আছে। যেমন সংস্কারের প্রশ্নে, সংস্কার নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে কোন কোন বিষয়গুলোর আমরা একমত হয়েছি, আবার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এই সব মিলিয়ে একটা জাতীয় সনদ তৈরি হয়েছে, জুলাই জাতীয় সনদ। সেই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো অনৈক্য আছে। কাজেই মানে সেই ঐক্য তৈরি করার জন্য সময় বাড়ানো হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত, এবং আমরা নিজেরা, আমাদের দল, আমাদের জোট, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, আমরা মনে করেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা দরকার। আমরা নিজেরা সেই উদ্যোগ নিয়ে আলাপ আলোচনার প্রক্রিয়া আছে। আমরা মনে করি অপরাপর দলগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে তারা এই আলাপ আলোচনা করবেন, এবং আমরা 15ই অক্টোবরের মধ্যেই একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারবো, যেটার মধ্যে দিয়ে যে ধরনের সংশয়গুলো তৈরি হয়েছে সেগুলো অনেকটাই দূরীভূত হবে। ফলে ওই জায়গাটা ইনফর্মালি 3টা দলের নেতৃত্ব সেখানে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত আছেন। কাজেই তাদের নিজেদের মধ্যেও এই সুযোগে অনেকটা কথা হবে। সরকার প্রধান নিজে আছেন, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ উপদেষ্টারা আছেন, অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন। কাজেই সবাই মিলে এই বিষয়গুলো একটা কতটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারেন সেটাও এই বিষয়ের সাইডলাইনে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাবে।
এর বাইরে যেটা ঘটেছে আজকে আমরা দেখলাম যে রাজনৈতিক নেতৃত্ব নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে হেনস্থা করা হয়েছে। এমনকি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিও নানা ধরনের কটুবাক্য বিভিন্ন দিক থেকে এসছে। এটা আসলে সরকারের দিক থেকে, যেহেতু এর আগেও ঘটনাগুলো ঘটেছে, আমরা বেশ কয়েকজন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যাপারে বিভিন্ন বিদেশ সফরের সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন তারা নানাভাবে তাদের প্রতি গালাগালি কিংবা নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করছেন। সুতরাং এই দিক থেকেও তাদের আগে থেকে প্রস্তুতি থাকা দরকার ছিল, এমনকি দলগুলোরও প্রস্তুতি থাকা দরকার ছিল। কেন ওখানে তো কেবল আওয়ামী লীগই নেই, প্রবাসী বাঙালিদের মধ্যে বিরাট অংশ আছে যারা অভ্যুত্থানের সমর্থক, যারা অভ্যুত্থানের অংশ নিয়েছেন, প্রবাস থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং দলগুলোর সাথেও সংশ্লিষ্ট অনেক মানুষরা সেখানে ছিলেন। ফলে দলের অন্যতম প্রধান নেতৃত্বরা সেখানে যাচ্ছেন। সেই দিক থেকে তাদের দিক থেকেও তাদের সমর্থকদের একটা প্রস্তুতি থাকা দরকার ছিল, যেটা হয়তো এই ধরনের হেনস্থার ব্যাপারটা হয়তো এইভাবে নাও ঘটতে পারতো, এড়ানো যেত। তো সেই জায়গাটাও হয়তো তারা ভাবেননি যে এরকম প্রস্তুতি নিয়ে কেউ করছে, সে কারণে এই ধরনের সুযোগ হয়েছে। কিন্তু এই ধরনের হেনস্থা করে বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড, দীর্ঘদিন ধরে মানুষকে গুম খুন অত্যাচার করে লুটপাট করে ভোট ছাড়া একটা জবরদস্তি সরকার ক্ষমতায় ছিল, এবং তারপরে তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। তারপরে তারা জনরোষে বিরাট গণ অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা বিদেশে গিয়ে যে কাজগুলো করছে সেটা আসলে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত লজ্জাকর। এবং বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছে কিনা? সংকটে পড়ার কিছু নেই। বাংলাদেশের এই ধরনের ঘটনাগুলো এর আগেও আসলে ঘটেছে, কাজেই খুব বড় আকারের সংকটের জায়গা তৈরি হবে বলে আমাদের কাছে মনে হয় না। কিন্তু এই চেষ্টাটা আসলে দেখিয়ে দিচ্ছে যে একটা রাজনৈতিক দল, তাদের ন্যূনতম কোনো আত্মসমালোচনা, অনুশোচনা কোনো কিছুই নেই, এবং তারা যেভাবে জবরদস্তি করে ক্ষমতায় থেকেছে সেটাই তারা আবারও একইভাবে অব্যাহত রাখতে চাইছে। ধন্যবাদ জানাচ্ছি জোনায়েদ সাকি।